এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ইতিহাসের চাকা যে কতটা নির্মমভাবে ঘোরে তা আজ চোখের সামনে স্পষ্ট। যে ফাঁসির দড়ি একসময় অন্যদের জন্য তৈরি করা হয়েছিল, আজ সেই দড়ি অপেক্ষা করছে খোদ জল্লাদের জন্য। 10 বছর আগে যিনি অট্ট হাসি দিয়ে বিরোধীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিলেন, আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই একই ট্রাইব্যুনাল, সেই একই আদালত চত্বর, কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন স্বয়ং শেখ হাসিনা। ফাঁসির রায় শুনে নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পলাতক স্বৈরাচার হাসিনা। জীবিত অবস্থায় নিজের ফাঁসির রায় শোনা যে কতটা ভয়াবহ তা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর চেয়ে ভালো আর কি জানত। তবে পার্থক্য হলো, সাকা চৌধুরী মৃত্যুকে ভয় পাননি, তিনি বরং ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজ সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। সাকা চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী হয়, কারণ একদিন এই ট্রাইব্যুনালেই হাসিনার বিচার হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই হারহিম করা ভবিষ্যৎবাণী আজ সত্য। আজ আমাদের এই আলোচনায় উঠে আসবে ক্ষমতার দম্ভ, ব্যক্তিগত আক্রোশ এবং একটি কবরের জন্য লড়াইয়ের অজানা সব রোমহর্ষক কাহিনী। কেন সাকা চৌধুরীর জন্য 2টি কবর খোঁড়া হয়েছিল? কেন হাসিনার এত ব্যক্তিগত আক্রোশ ছিল এই নেতার উপর? চলুন ইতিহাসের এই ভয়ানক অধ্যায়গুলোর ব্যবচ্ছেদ করা যাক। জুলাইয়ের গণ অভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাসের পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি যে রায় দিয়েছে তা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর দেশের আনাচে কানাচে আনন্দ মিছিল হয়েছে। অনেকে শুকরিয়া নামাজ আদায় করেছেন, মিষ্টি বিতরণ করেছেনও অনেকে। কিন্তু এই আনন্দের মাঝেও একটি নাম বারবার ফিরে আসছে, সালাউদ্দিন কাদের চৌধুরী। কারণ আজ থেকে ঠিক 10 বছর আগে এই একই ট্রাইব্যুনাল ব্যবহার করে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল বিএনপির এই শীর্ষ নেতাকে। বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তিত্ব তাদের মেধা, প্রজ্ঞা এবং স্পষ্টবাদিতার জন্য আলোচিত ছিলেন, সাকা চৌধুরী তাদের মধ্যে অন্যতম। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যখন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন তিনি বিন্দুমাত্র বিচলিত হননি, বরং হাসি মুখে জজের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ফাঁসির রায়ের পর সাকা চৌধুরীর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি চাই এই ট্রাইব্যুনাল যেন দীর্ঘদিন থাকে। বিচারককে আমি বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। কি অদ্ভুত, তাই না? আজ মনে হচ্ছে তিনি যেন সময়ের আগে গিয়ে সব দেখতে পেতেন। আল্লাহ তার সেই কথা কবুল করেছেন। দুনিয়ার বুকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। সাকা চৌধুরীর বিরুদ্ধে হাসিনার এই আক্রোশ কি কেবলই রাজনৈতিক ছিল? না, এর শিকড় ছিল আরও গভীরে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায় এক অজানা কাহিনী। সাকা চৌধুরীকে নাকি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন শেখ হাসিনা। শোনা যায় একটা সময় তাদের বিয়ের কথাও উঠেছিল। কিন্তু সাকা চৌধুরীর মতো অভিজাত ও জমিদার পরিবারের সন্তান তখন শেখ হাসিনার মতো একজন সাধারণ রাজনৈতিক কর্মীকে মেনে নিতে পারেননি, বা তার পরিবার তাতে সম্মতি দেয়নি। সেখান থেকেই নাকি শুরু হয় এক তীব্র ব্যক্তিগত ক্ষোভ। কথিত আছে, সেই প্রত্যাখ্যানের দহন হাসিনা কোনোদিন ভুলতে পারেননি। নিজের অমতে ওয়াজেদ মিয়ার সাথে সংসার পাতলেও সাকা চৌধুরীর প্রতি তার সেই পুরনো রাগ সময়ের সাথে সাথে ঘৃণায় রূপ নেয়। একজন মানুষ যখন দেশের প্রধানমন্ত্রী হন, তখন তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে ওঠার কথা। কিন্তু হাসিনা ছিলেন ভিন্ন ধাতুর। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। সাকা চৌধুরী ছিলেন বিত্তশালী, বাকপটু এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। সংসদে দাঁড়িয়ে তিনি যখন কথা বলতেন, তখন ট্রেজারি বেঞ্চের বাঘা বাঘা মন্ত্রীরা চুপসে যেতেন। তার এই ক্ষুরোধার মুখ এবং রাজনৈতিক প্রভাবকে হাসিনা সব সময় ভয় পেতেন। আর সেই ভয় এবং ব্যক্তিগত আক্রোশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাই হাসিনা পণ করেছিলেন, যেভাবেই হোক সাকা চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর সেই সরানোর প্রক্রিয়াটি হতে হবে অত্যন্ত অপমানজনক। বাকি আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, ইতিহাসের এমন সব গোপন ও লোমহর্ষক রাজনৈতিক বিশ্লেষণের জন্য
এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করুন। সত্য জানতে আমাদের সাথেই থাকুন। এবার আসা যাক সেই ভয়াল রাতের কথায়, যেদিন সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এই ঘটনাটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। পৃথিবীর যে কোনো দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেয়া হয়, তাকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সময় দেয়া হয়। কিন্তু সাকা চৌধুরীর ক্ষেত্রে হাসিনা সেটাও হতে দেননি। ফাঁসি কার্যকরের মাত্র 4 ঘন্টা আগেও সাকা চৌধুরী জানতেন না যে ওটাই তার জীবনের শেষ রাত। পরিবারের সদস্যরা যখন শেষবারের মতো দেখা করতে কারাগারে যান, তখন তাদের জানানো হয়নি যে আজই ফাঁসি। জেলের ভেতরে গিয়ে তারা জানতে পারেন সব প্রস্তুতি সম্পন্ন। সাকা চৌধুরী তখন জেলারকে বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না? কতটা অমানবিক হলে একজন মানুষকে মৃত্যুর আগে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার বা মানসিক প্রস্তুতির সময়টুকু দেয়া হয় না। কিন্তু নাটকীয়তা সেখানে শেষ হয়নি। সাকা চৌধুরী তার জীবদ্দশায় 1978 সালে এক জনসভায় রাঙ্গুনিয়ার মানুষের কাছে কথা দিয়েছিলেন তার মৃত্যু হলে যেন রাঙ্গুনিয়ার মাটিতেই তাকে কবর দেয়া হয়। এটাই ছিল তার শেষ ইচ্ছা। কিন্তু হাসিনার প্রতিহিংসা এতটাই জঘন্য ছিল, তিনি এই শেষ ইচ্ছাটিও পূরণ করতে দেননি। ফাঁসি কার্যকরের ঠিক আগ মুহূর্তে উপর মহলের নির্দেশে জেলার সাকা চৌধুরীর পরিবারকে জানিয়ে দেন রাঙ্গুনিয়ায় তাকে দাফন করা যাবে না, তাকে নিতে হবে রাউজানে। ভাবুন একবার, একজন মানুষ মারা যাচ্ছেন অথচ তার লাশ নিতেও চলছে নোংরা রাজনীতি। রাউজানে তড়িঘড়ি করে খোঁড়া হলো দ্বিতীয় কবর। একই মানুষের জন্য একই দিনে 2টি কবর, এমন নজির ইতিহাসে বিরল। আজ 10 বছর পর সেই একই ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিচ্ছে, তখন মনে হচ্ছে প্রকৃতি তার নিজস্ব গতিতে প্রতিশোধ নিচ্ছে। সাকা চৌধুরীর ফাঁসির রায়ের সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দম্ভ করে বলেছিলেন, তারা প্রাণভিক্ষা চায় কিনা সেই অপেক্ষায় আছি আমরা। আর আজ সেই কামাল, সেই পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন সবাই এখন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। এখন প্রশ্ন হলো, তারা কি প্রাণভিক্ষা চাইবেন নাকি তাদের নেত্রীর মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন? সাকা চৌধুরীর বিরুদ্ধে যে 3টি অভিযোগ আনা হয়েছিল তার কোনোটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি, তবুও তাকে মরতে হয়েছিল। আর আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং মানবতা বিরোধী অপরাধের হাজার হাজার প্রমাণ, ভিডিও ফুটেজ সহ দেশবাসীর সামনে উপস্থিত। জুলাই মাসে ছাত্র জনতার উপর যে নির্বিচার গুলি চালানো হয়েছে, তার নির্দেশদাতা হিসেবে হাসিনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ক্ষমতা, দম্ভ, পদমর্যাদা সব হারিয়ে তিনি আজ নিঃস্ব। আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে অনুরোধ, ক্ষমতার পালা বদলের এই ইতিহাস থেকে শিক্ষা নিন এবং অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়া করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যাওয়ার আগে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।